বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি এবং আমরা। আজ ১২তম পর্ব। একজন মনোবিজ্ঞানী, তোমার কি পড়াশোনা আছে? মুশফিকুর রহমান বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, সামান্য আছে। আমি মনোবিজ্ঞানের ছাত্র, এই বিষয়ে এমএ করেছি। কোন সনের ছাত্র? বলতে চাচ্ছি না স্যার। মিসির আলী বললেন, তুমি কি আমার কখনো ছাত্র ছিলে? জি ছিলাম। গোড়া থেকে এই কারণেই আপনাকে স্যার ডাকছি। আপনার কাছে আসার কারণ এইটি, স্যার আজ আমি উঠি। তোমার ঠোঙায় কি আছে? কিছু বেদানা নিয়ে এসেছি। টাইম পত্রিকায় পড়েছিলাম বেদানায় আছে ভিটামিন কে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে ভিটামিন কে খুব কাজ করে। নার্সকে বলে দিয়েছি বেদানার রস তৈরি করে আপনাকে দেবে। স্যার যায়। মিসির আলি তাকিয়ে রইলেন। হালকা নীল শার্ট পরা, মাথা ভর্তি কুচকুচে কালো চুলের এই যুবকটি কি সুন্দর লাগছে। কিন্তু সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আগেও একবার খুঁড়িয়ে হাঁটছে দেখেছেন। সেবার বাঁদিক বুকে হাঁটছিল, এখন হাঁটছে ডান দিক ঝুঁকে। শ্রদ্ধেয় স্যারদের নামের আগে শ্রদ্ধেয় ব্যবহার করা আমাদের প্রাচীন রীতি। যদিও এই সমাজের বেশিরভাগ শিক্ষকরাই শ্রদ্ধেয় বিশেষণ দাবি করেন না। স্কুলে একজন অল্প স্যার ছিলেন, তিনি খুবই ভালো অঙ্ক জানতেন। ছাত্রদের বোঝাতেন খুব সুন্দর করে। তিনি আমাকে ডাকতেন সর্প শিশু। মাঝে মাঝে মজা করার জন্য আমাকে বলতেন, এই করো, তোর কুচকুচে কালো জিহ্বাটা নড়াচড়া কর, দেখি কেমন লাগে। আমিও তাই করতাম। তিনি মজা পেয়ে হাসতেন। এই শিক্ষককে কি চোদ্দে বলা ঠিক হবে? আমি আপনার নামের আগে বহুল ব্যবহৃত বিশ্লেষণ ব্যবহার করেছি। এর চেয়ে সুন্দর কিছু ব্যবহার করতে পারলে আমার ভালো লাগতো। আপনি অল্প কিছুদিন আমাদের ক্লাস নিয়েছেন, পড়াতেন অ্যানারাল বিহেভিয়ার। প্রথম দিন ক্লাসে ঢুকে বললেন, আমি তোমাদের অ্যানারাল বিহেভিয়ার পড়াতে এসেছি। পড়ানোর সময় কি করলে আমার আচরণ তোমাদের অ্যানারাল করবে, আমরা কেউ কোনো কথা বলবো না। ছাত্র হিসেবে আমরা আপনাকে যাচাই করে নিতে চাচ্ছিলাম। আপনি বলেন। আচ্ছা, আপনি যদি টেবিলের মাঝে উঠে দাঁড়িয়ে বক্তৃতা দেই, তাহলে কি তোমরা আমার আচরণ জেনারেল বলবে? একজন ছাত্র বলল, হ্যাঁ। আপনি বললেন, প্রাচীন গ্রীসে ক্লাসরুমে টেবিলের উপর দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার প্রচলন ছিল। তারা মনে করত শিক্ষক সবচেয়ে অসম্মানিত। তাকে দিতে হবে সবচেয়ে সম্মানের স্থান। তাদের কাছে টেবিলে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়াটাকে অস্বাভাবিক আচরণ মনে হতো না। কোনো শিক্ষক যদি মেঝেতে দাঁড়িয়ে বক্তৃতা দিতেন, সেইটা হতো অস্বাভাবিক। কাজেই অস্বাভাবিকের সংজ্ঞা কি? সংজ্ঞা হলো আমরা যা দেখে অভ্যস্ত তার বাইরে কিছুটা করাটাই অস্বাভাবিক। মজার ব্যাপার হলো মানুষ খুবই অস্বাভাবিক একটি প্রাণী। অথচ আমরা মানুষের কাছে স্বাভাবিক আচরণ আশা করি। আচ্ছা, তোমার কেউ বলো তো, মানুষ অস্বাভাবিক প্রাণী কেন? ক্লাসে কেউ কথা বলল না। হাসি মুখে বললেন, মানুষ অস্বাভাবিক তার কারণ মানুষের মস্তিষ্ক। এই মস্তিষ্ক একই সঙ্গে লজিক এবং এন্টি লজিক নিয়ে কাজ করে। প্রতিটি প্রশ্নের উত্তর সে সমান গুরুত্বের সঙ্গে গ্রহণ করে। একটি হ্যাঁ, অন্যটি না। সে মনে করে এই দুটিই সত্য। প্রশ্ন, ঈশ্বর বলে কি কিছু আছে? উদাহরণ দেই। হ্যাঁ এবং না। প্রশ্ন, আমরা কি শূন্য থেকে এসেছি? হ্যাঁ এবং না। আমরা কি শূন্য মিশে যাব? হ্যাঁ এবং না। স্যার, আপনি ঝড়ের গতিতে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন এবং নিজেই উত্তর দিচ্ছেন। হ্যাঁ এবং না। আমরা মুগ্ধ এবং বিস্মিত। ক্লাসের শেষে আপনার নাম হয়ে গেল হ্যাঁ না স্যার। বিশ্বাস করুন স্যার, এই নাম আমরা কখনোই ব্যঙ্গাব্দে ব্যবহার করিনি। এই নাম উচ্চারণ করেছি শ্রদ্ধা ভালোবাসায়। লজিক ব্যবহার করার আপনার অস্বাভাবিক ক্ষমতার সঙ্গে আমাদের অল্প সময়ের ভেতরে পরিচিত হলো। শার্লক হোমসের সঙ্গে আমাদের পরিচয় আছে কোনো ডায়ালো ডায়ালের উপন্যাসের মাধ্যমে। শার্লক হোমস কল্পনার চরিত্র। আমরা বাস্তবের একজন মানুষকে দেখলাম যার চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা অভিমানব পর্যায়ে। আপনার নিশ্চয়ই মনে নেই ক্লাসে আপনি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। আমরা সবাই অ্যাসাইনমেন্ট জমা দিলাম। আপনি আমার খাতা দেখে খানিকটা অবাক হয়ে বললেন, তুমি ক্লাসের পরে আমার সঙ্গে দেখা করো। আমি দেখা করে গেলাম। আপনি বললেন, এত সুন্দর হাতের লেখা কেন? আপনার প্রশ্নের ভঙ্গি এমন যেন সুন্দর হাতের লেখা দূষণীয়। আমি বললাম, স্যার, হাতের লেখা কি অপরাধ? আপনি হাসতে হাসতে বললেন, না, অপরাধ হবে কেন? তবে হাতের লেখার দিকে তুমি অস্বাভাবিক নজর দিচ্ছ। এটাই আমাকে বিস্মিত করছে।
যাদের মনের ভেতরে অবস্থাটা থাকে বিশৃঙ্খলা এবং হয়তো অসুন্দর, তারা বাইরের পৃথিবীটাকে সুন্দর এবং সুশৃঙ্খল দেখতে চায়। যে কারণে হাতের লেখার মতো তুচ্ছ একটি বিষয়েও তাদের অপরিসীম মনোযোগী হতে দেখা যায়। তোমার কি মনে আছে কোনো সমস্যা আছে? আমি বললাম, "না।" আমি যে মিথ্যা বলছি আপনি তা সঙ্গে, সঙ্গে ধরে ফেললেন, সেটা আমি আপনার হাসি দেখেই বুঝলাম। তবে আপনি আমাকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করলেন না। শান্ত গলায় বললেন, "তোমার রিপোর্টটা পড়ে আমি আনন্দিত পেরে পেয়েছি। সবই বইপত্র ঘেঁটে রিপোর্ট তৈরি করার চেষ্টা করছে। একমাত্র তুমিই নিজে যা ভেবে তাই লিখছো।" রিপোর্টের বিষয়বস্তু ছিল স্ট্রেঞ্জ ড্রিমস বা অদ্ভুত স্বপ্ন। আমি আমার নিজের দেখা একটি অদ্ভুত স্বপ্ন লিখে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি বললাম, "স্যার, আমার ব্যাখ্যা কেমন হয়েছে?" আপনি বললেন, "ব্যাখ্যা হয়েছে। যেহেতু তুমি স্বপ্নটি দেখেছো, সেহেতু তুমি তা ব্যাখ্যা করেছো নিজের দিকে পক্ষপাতিত্ব করে। আমি অন্য ব্যাখ্যা করব। আপনার ব্যাখ্যা কি স্যার?" আপনি বলেন, "আমার ব্যাখ্যা দেওয়ার আগে আমাকে জানতে হবে তুমি আসলে এ জাতীয় স্বপ্ন দেখছো কিনা। মানুষ কখনো তার অভিজ্ঞতার বাইরে স্বপ্নে দেখে না। মানুষ কল্পনা অভিজ্ঞতার ভেতরে সীমাবদ্ধ। একজন শিল্পীকে তুমি যদি দৈত্যের ছবি আঁকতে দাও, সে এক দৈত্যের ছবি আঁকবে, যার দুটি শিং আছে। তুমি খুবই মন দিয়ে লক্ষ্য করলে দেখবে দৈত্যর হাত পা দেখাচ্ছে মানুষের মতো। কপালে চোখটা বিড়ালের মতো, মাথার শিং দুটি গরুর মতো। অর্থাৎ শিল্পী তার অভিজ্ঞতার কল্পনায় ব্যবহার করে। দৈত্যর ছবিতে তুমি এক শিল্পের দৈত্য পাবে, কিন্তু তিন শিল্পের দৈত্য সচরাচর পাবে না। কারণ মানুষ এক এক শিল্পের প্রাণী দেখেছে, যেমন গন্ডার সিংহের প্রাণী দেখেছে গরু, ছাগল, কিন্তু তিন সিংহের প্রাণী দেখেনি। বুঝতে পারছো কি বলছি? পারছি স্যার। কিন্তু তুমি যে স্বপ্ন দেখছো বলে লিখেছো, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বপ্নে মানুষের মনে পক্ষে দেখা সম্ভব না। আমি বললাম, "আমি এই স্বপ্ন দেখছি স্যার।" আপনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, "আচ্ছা, তুমি যাও। যদি কখনো বড় ধরনের সমস্যায় পড়ো আমার কাছে এসো।" আপনার কি মনে আছে আপনি এ জাতীয় একটি আশ্বাসবাণী আমার একজন ছাত্রকে দিয়েছিলেন? হয়তো আপনার মনে নেই, কিন্তু আমি মনে রেখেছি এবং সবসময় আপনার খোঁজ রেখেছি। গত ৭ বছরে আপনি কোন, কোন বাসায় ছিলেন, কতদিন ছিলেন, সব আমি একের পর এক বলে দিতে পারবো। এরপরেও আমাকে আপনার অবিশ্বাস্য করার কারণ নেই। স্যার, সমস্যায় আমি এখন পড়িনি। সমস্যায় পড়েছিলাম ছোটবেলাতে। সেই সমস্যা আমি আমার নিজের মতো করে সমাধান করার চেষ্টা করছি। আমাকে সাহায্য করেছেন একজন গৃহশিক্ষক, যিনি জীবিত নন, মৃত। মৃত মানুষটি এখন আমাকে সাহায্য করেই যাচ্ছেন। আপনার মতো যুক্তিবাদী মানুষের কাছে নিতান্তই অযৌক্তিক একটি বিষয় উত্থাপন করলাম কারণ আপনি বলেছেন মানুষ যে কোনো প্রশ্নের উত্তর হিসেবে হা, না দুটোই গ্রহণ করে। আমি তার গৃহশিক্ষকের আমি নিজে আমার কথা ছাড়া ভাবে আপনাকে কিছু বলেছি। আপনি নিজেও অনুসন্ধান করে কিছু বের করার চেষ্টা করেছেন, এতেও লাভ তেমন হয়নি। আপনি বিভ্রান্ত হয়েছেন। আপনি আমার মার সঙ্গে কথা বলেছেন। তাকে আপনার নিশ্চয়ই সরল সাদাসিধে মহিলা মনে হয়েছে। তিনি মোটেও সেরকম নন। আমার বাবা-মাকে পরিত্যাগ করেছিলেন। আমার এতে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন হাসপাতালে রেখে আমার চিকিৎসা করাতে হয়। ঘটনাটা যখন ঘটে, তখন আমার বাবার বয়স ৪ বছর। স্মৃতি মনে আছে। আমার স্পষ্ট মনে আছে স্যার, আপনি অনেকক্ষণ এক নাগাড়ে আমার লেখা পড়লেন। এখন আপনি বিশ্রাম করুন। বাকিটা কাল পড়বেন। মিসির আলী মুশফিকুর রহমানের খাতা নিয়ে বসেছেন। এখন পড়ছেন শৈশব চিঠি। খুবই গোছালো লেখা। একটি বানান ভুল নেই, কাটাকুটি নেই। বোঝাই যাচ্ছে এই অংশ অনেকদিন আগে লেখা। কাগজ পুরনো হয়ে গেছে। লেখার কালি বিবর্ণ, তবে উদ্দেশ্য করেই লেখা। কিছু, কিছু জায়গায় নতুন লেখা হয়েছে, সেগুলো পেন্সিলে লেখা বা তারিখ দেওয়া। মানুষের বৈচিত্র্যময় ছেলেবেলা থাকে। ম্যাক্সিমাম ম্যাক্সিম গের্কির ছেলেবেলা কেটেছে তার দাদিমার সঙ্গে পথে, পথে ভিক্ষা করে। আমার ছেলেবেলা শুরুটা ছিল সরল, ঘটনাবিহীন। আমি ছিলাম সঙ্গীহীন, বন্ধুহীন। বিরাট কম্পাউন্ডের বাড়ি, জেলখানার দেওয়ালের মতো উঁচু দেওয়াল, খেলার জন্য অনেক জায়গা, তবুও আমাকে বন্দি থাকতে হতো আমার নিজের ঘরে। বারান্দায়, উঠোনেতে কিংবা বাড়ির পেছনে খেলতে গেলেই দোতলা থেকে আমার বাবা দেখে ফেলতেন এবং চিৎকার করে বলতেন, "ভেতরে যাও, ভেতরে যাও।" আমি দৌড় দিয়ে নিজের ঘরে চলে যেতাম। নিঃসঙ্গ শিশু নিজের খেলার সঙ্গী তৈরি করে নেয়।
আমার অনেক কাল্পনিক সঙ্গী সাথী ছিল। এদের সঙ্গেই খেলতাম, গল্প করতাম। আমার সবচেয়েও প্রিয় জায়গা ছিল খাটের নিচের অন্ধকার কোণ। ঘন্টার পর ঘন্টা আমি খাটের নিচে বসে কাটিয়েছি। মাঝে মধ্যে সেখানেই ঘুমিয়ে পড়তাম। আমাকে দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব ছিল সর্দার চাচার। আপনাকে আগেই তার কথা বলেছি। তিনি সারাক্ষণ আমাকে চোখে চোখে রাখতেন। বাড়িতে সর্দার চাচা ছাড়াও আরো কিছু মানুষজন ছিল। মালি ছিল, দারোয়ান ছিল, রান্নার লোক ছিল। তাদের কেউ আমার কাছে আসতে পারত না। সর্দার চাচা বাঘের মতো লাফিয়ে উঠতেন। বাবা সর্দার চাচাকে খানিকটা সমীহ করতেন। মাঝে মাঝে সর্দার চাচা আমাকে বাগানে খেলার জন্য নিয়ে যেতেন। কুয়োতলায় নিয়ে যেতেন ছবি আঁকার জন্য। দোতলা থেকে বাবা আমাকে দেখতে পেতেন, কিন্তু ভেতরে যাও বলে চেঁচাতেন না। যে জন্ম থেকেই নিঃসঙ্গ, সে নিঃসঙ্গ কষ্ট জানে না। আমি জানতাম না। মার জন্য আমার কোনো আকর্ষণ ছিলই না। তিনি আমার ভেতরে কোনো শোকচিঠি তৈরি করতে পারেনি। মার কথা মনে হলে ভয়ংকর এক চিঠি ধক করে মনে হতো। পরিষ্কার দেখতে পেতাম মা আমার গলা চেপে ধরে আছেন। নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমার ছোট্ট বুক শট করে ফেটে পড়বে। এই অবস্থা থেকে আমার বাবা উদ্ধার করলেন। তিনি আমাকে কোলে নিয়ে দৌড়ে ডাক্তারের কাছে যান। আমি যে কদিন হাসপাতালে ছিলাম, সে কয়েকদিন আমার বাবা আমার পাশেই ছিলেন। যতবার আমি চোখ মেলেছি ততবারই বাবাকে দেখেছি ব্যথিত চোখে আমার দিকে তাকিয়ে আছেন। হাসপাতালের ওই কটি দিন ছিল আমার শৈশবের শ্রেষ্ঠতম সময়।